আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না। এই দেশ আমার, দেশ ছাড়বো তো আমি কখন? অনেক পাপ আছে যে আমাদের বাপসা ছাড়া করার পর আমাদের এই পাপের ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে আমি মাধবপুর চুনারঘাটে মহাসমাবেশ ডাকবো। মানবতার অটোওয়ালা ব্যারিস্টার সুমন এবার মহাসমাবেশ ডাক দেবেন। সেখানে তাদের আওয়ামী লীগের নেতা কর্মী আসবেন এবং বাংলাদেশের মানুষকে তুলাধুনা করবে। হ্যাঁ, এই ঘটনাটি ঘটাবেন। এবার তারা আসতেছেন তাহলে একদমই একত্রিত ভাবে ব্যারিস্টার সুমন, শেখ হাসিনা সবাই এসে এবার বাংলাদেশের মধ্যে আবার রাজত্ব শুরু করবেন। এরকম একটা বার্তা আসলে আমাদের মাঝে চলে আসছে। এই পর্যন্ত ব্যারিস্টার সুমন কি বললেন এই ব্যাপারগুলো নিয়ে আমরা সেই ব্যাপারটি দেখব। আর বাংলাদেশের মধ্যে তারা এখন নেই, আর তারা বাইরের দেশে যাওয়ার পর এইরকম বেফাস কথা বলে যাচ্ছেন বাংলাদেশের নামে এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে যাচ্ছেন। আজকের ভিডিও ব্যতিক্রম কিছুই না। চলুন আমরা কি বললেন, তাদের পদক্ষেপ কি, তারা বাইরের দেশে লুকিয়ে লুকিয়ে জানাচ্ছেন। আর বাংলাদেশের যারা নেতাকর্মী আওয়ামী লীগের নেতা কর্মী ছিল যারা, তাদেরকে উস্কানি দিচ্ছেন এবং তারা মাঠে যাচ্ছেন, মারা পড়তেছেন। আর তারা কিন্তু ঠিকই বাইরের দেশে বসে বসে বার্তা দিচ্ছেন, মহাসমাবেশ ডাকতেছেন। চলুন কথা বাড়াবো না এবং আর কি বললেন আমরা সেই ভিডিওটি দেখে আসি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকেই কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। আপনারা জানেন যে আমি এস আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি। আমি আপনি সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি, করে তার 8 বছরের সাজা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল, আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি। এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকার আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। বিভোগ করতে হয়, তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে তবে করার জন্য প্রস্তুত আছি। আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে 2-3 দিন ধরে আমি নিউ ইয়র্কে বসেও আমাদের এলাকা, বিশেষ করে মাধবপুর এবং চুনারঘাটে অনেক লোকজন ফেসবুকে লেখালেখি করতেছে। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে অনেক পাপ আছে যে আমাদের বাপসা ছাড়া করার পর আমাদের এই পাপের ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। যাই হোক, এখন অতীতের কথা না বলে এটা দিয়ে শুরু করলাম আর কি। অতীতের কথা না বলে এখন বর্তমান অবস্থায় আসি। আমাকে অনেক জবাবদিহি করা লাগে, আমি জবাবদিহি করার জন্য প্রস্তুত। তবে দোষাদোষী তো করবো। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে আমি মাধবপুর চুনারঘাটে মহাসমাবেশ ডাকবো। এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো। আমি আরো যারা 3 জন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি। চলেন আমরা একত্রিত হই, হয় আমরা মহাসমাবেশ করে
আমরা নেত্রীকে জানাই দিই, প্রয়োজনে যে জায়গায় নক করা দরকার আমি এই জায়গায় নক করব। আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় মন্ত্রীও ছিলেন, তারা কি ব্যবস্থা নিলেন, কি করলেন, কেউ তো এসব প্রশ্ন করে না। আমি এখন আর করতে চাই না, তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে করার জন্য প্রস্তুত আছি। আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন, এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে হারিল বাড়ি ছেড়ে দিবে, এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন, আপনি আল্লাহর বিচারও বলতে পারেন, যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা, হয়তো আজকে না হোক কালকে। তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না। আমি বিশ্বাস করি যে শুনেন, পাপ যত পুরাতনই হোক না কেন এক সময় সামনে চলে আসে, এবং এই জন্যই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আছেন পাবলিকের স্বার্থে, আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে, নাইলে অনেক সময় এসে এমনভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে, অনেকেরই মানে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাইলে কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানানো যেত। এবং আমরা যে প্রক্রিয়া এখন শুরু করছি, উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছি, এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে দুর্নীতি। এই দুর্নীতিরে ঠেকাইতে না পারলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই, দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে, তবে আমি মনে করি, মনে রাখবেন, প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে, ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না। যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না, এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে নাই। আমি আপনাদেরকে বলবো যে শুনেন, উত্থান পতন, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে। তারপরে যে আদর্শের আছি, এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত। শেখ মুজিবুর রহমান কি আসলে স্বৈরাচার সরকার ছিলেন? এটা রিসেন্ট 2 দিন থেকে আমরা শুনতেছি, এবং তিনিও নাকি এরকম হস্তক্ষেপ করেছিলেন। মানুষ খাইতে পারে না, মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছে, সবাই মারা পড়তেছে। অনেক সময় এমন হয়েছে যে কচু তুলে রান্না করা হয়েছিল বীজ দিয়ে, আর মানে সিদ্ধ করে বীজ দিয়ে মাখা খেয়েছে যেন সবাই মারা যায়। এইরকম একটা অবস্থা হয়েছে বাংলাদেশের মধ্যে ওই সময়। সেটা 1975 সালের ঘটনা। আর এই 1975 সালের ওই সময়টাতে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইরকম ওনার ছেলেকে বিয়ে দিয়েছেন স্বর্ণের মুকুট পরে, আর অথচ দেশের মানুষ কিছু পায় না, ভাত পায় না, খাইতে পারে না, এরকম একটা ঘটনা ঘটছিল। আর তারপরে তার মেয়ে শেখ হাসিনা যা পলক দেখাইলেন 16 বছরে, ভাই এরা তো আপনার নিজের চোখেই দেখেছেন। আমি তো মনে করছি যতদিন সে না মরবে অতদিন মনে হয় সরকার কখনো পতন হওয়া সম্ভব ছিল না। কিন্তু আল্লাহর যে কি কাম, দেখেন আল্লাহ কি ঘটায় দিলেন। একটা হুজুরদেরকে কি পরিমাণে লাঞ্ছনা দিয়েছেন। ভিউয়ার্স, আমি আশা করব আপনাদেরকে প্রতিবাদ করে তোলা দরকার, এই শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনা দরকার। বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে প্রচুর পরিমাণে শাস্তি দেওয়া দরকার। আর এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে দিবেন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।